এই সবকিছু তুমি আস্তে আস্তে জানতে পারবে, কিন্তু এটা আমার বাড়ি। আমি অনেক বছর ধরে বাইরে ছিলাম, কোনো ব্যাপার না। তুমি এখানে থাকতেই পারো, যে কোনো একটা ঘর বেছে নাও, আর তোমার ভাড়া দেওয়ারও কোনো দরকার নেই। কিন্তু শুধু একটা শর্ত আছে। কেমন শর্ত? তোমাকে পুরো বাড়ির পরিষ্কার করতে হবে, সেটাও খুব ভালো করে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ঠিক আছে, তাহলে তুমি বাড়ি ছেড়ে যেতে পারো। ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে। তুমি নিজের লিমিট ক্রস করবে না। মনে রেখো, তুমি একজন মেয়ের সঙ্গে রুম শেয়ার করছো, সেই লিমিট ক্রস করে ফেলো না। আরে তুমি এর চিন্তা করো না। চলো, আজকে আমাদের প্রথম বন্ধুত্বের জন্য তোমাকে আমি বাইরে ডিনার করাতে নিয়ে যাব। তুমিও মনে রাখবে যে কে তোমার বন্ধু হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার পছন্দের জায়গা হতে হবে। কিছুক্ষণের মধ্যে এই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল, আর কবির এবং প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে এসে বসে পড়ল। আর কবির খাবারের অর্ডারও দিয়ে দিল। অন্য টেবিলে বসা প্রিয়াঙ্কার কলিগরা শুধুমাত্র ওদের দুজনকেই দেখতে লাগলো। জেনে শুনেই আমি ওকে এখানে এনেছি। ও আজ আমার ভ্যালু বুঝতে পারবে। তখনই প্রিয়াঙ্কার টিমমেট নিখিল ওখানে এলো এবং ওদের বলতে থাকলো, এ তোমার বয়ফ্রেন্ড নাকি তোমার ভাই? আমার রুমমেটও। তোমার কোনো সমস্যা আছে? কি তুমি একটা পুরুষের সঙ্গে একা বাড়িতে থাকছো? তুমি কি আর কোনো বাড়ি পেলে না থাকার জন্য? আমি যে এরিয়ায় থাকি সেখানকার রেন্ট 50,000। আর আমি যার সাথেই থাকি না কেন, তাতে তোমার কি? সস্তায় নতুন কোনো ঘর তুমি কি খুঁজে দেবে আমাকে? প্রিয়াঙ্কা, যখনই আমি আমার ক্রাইম কেসগুলো থেকে ফ্রি হয়ে যাব, আমি তোমার জন্য বেস্ট জায়গা খুঁজে দেবো। কারোর কোনো প্রয়োজন নেই। তুমি শুধুমাত্র আমার টিমমেট। বয়ফ্রেন্ড হওয়ার চেষ্টা করো না তুমি। আমি তোমার গার্লফ্রেন্ড কোনোদিনই হব না। হ্যাঁ, কিন্তু আমি তাও সেই সব কাজগুলোই করব যা এক বয়ফ্রেন্ড করে। জোর জবরদস্তি তুমি ওকে ডিস্টার্ব করছো কেন? মুখ সামলে কথা বলবি তুই। আমি এখানে তো সিনিয়র, বেশি কথা বললে সাসপেন্ড করে দেবো। না না, আমি আসলে এটা বলতে চাইনি। আমি তো আপনার সাথে শুধু একটু মজা করার চেষ্টা করছিলাম। নিখিল, প্লিজ এখন আমাদের ডিস্টার্ব করো না। আমাদের ডিনার করতে দাও। নিখিল এই অপমান নিজের মনে মনে সহ্য করে নিল এবং রেগে ওখান থেকে চলে গেল। আর নিজের মনে বলতে লাগলো, এই হাবিলদারটাকে তো আমি ছাড়বো না। চলো কবির, আমরা একটা ওয়াকে যাই। ডিনারের পর ওয়াক করা আমার অভ্যেস। প্রিয়াঙ্কা হয়তো কবিরের সঙ্গে বন্ধুত্বকে বাড়াতে চাইছিল। দুজনেই রাতে হাঁটতে বেরোলো। ঠিক তখনই একটি ছেলে ওর সঙ্গে অভদ্রতা করল। আরে, এ যে বাদরের গলায় মুক্তোর মালা। আরে ম্যাডাম, ওর থেকে হ্যান্ডসাম তো আমাকে দেখতে। আমার সঙ্গে যাবে নাকি? কবির কিছু বলার আগে প্রিয়াঙ্কা ওকে বলল, কবির, ওর সঙ্গে ঝগড়া করো না। ও বিক্রান্ত ভাইয়ের ছোট ভাই বরুণ। ওরা কিন্তু খুবই সাংঘাতিক। ওদের থেকে যতটা দূরে থাকা যায় আমাদের জন্য ততটাই ভালো। কি হলো ম্যাডাম? তুমি বললে তোমাকে পাশের হোটেলে নিয়ে যেতে পারি। তোকে তোর যোগ্যতা মনে করিয়ে দিতেই হবে। কবির তখন রেগে গেছিল। ও বরুণকে ধরলো এবং বেধড়ক মারতে শুরু করলো। যদি এরপর আর কোনো মেয়েকে দেখিস তাহলে তাকে রেসপেক্ট করবি, কারণ তোর মাও একজন মহিলা। আমার মাকে মাঝখানে আনলি তো? এবার দেখ আমি তোর কি অবস্থা করি। আমি তোকে এক্ষুনি দেখাচ্ছি যে আমার ফ্যামিলি কি করতে পারে। এটা কি করলে তুমি? তোমার জন্য আমরা সবাই শেষ হয়ে যাব। প্রিয়াঙ্কা, এই সাধারণ গুন্ডাদের আমরা কেন ভয় পাবো? এদের উপযুক্ত শাস্তি পাইয়েই ছাড়বো আমি। মাথা মোটা একটা। ও কোনো সাধারণ লোক নয়। ও বিক্রান্তের ছোট ভাই। আর বিক্রান্তের নামে গোটা দিল্লি কাঁপে। কবির বিক্রান্ত ভাইয়ের সম্পর্কে কিছু জানতো না। ঠিক তখনই একটা বড় গাড়ি এসে ওখানে দাঁড়ালো। আমার বড় দাদা এসে গেছে, এবার ও তোদের সব শেষ করে দেবে। তখনই ওই গাড়ি থেকে বিক্রান্ত ভাই বাইরে বেরিয়ে এলো। যে আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে, আমি তাদের হাত কেটে কুকুরকে খাইয়ে দেব। হ্যাঁ, কে সে? আমি। আজ আমি তোকে জ্যান্ত ছাড়বো না। বিক্রান্ত যখনই কবিরকে মারার জন্য এগিয়ে এলো, তখনই কবির এক ঘুষিতে অনেক দূরে ফেলে দিল বিক্রান্তকে। এবার তোমাদেরকে জেলের খাবার খাওয়াতেই হবে। তখনই তোমরা বুঝবে যে কিভাবে মেয়েদেরকে সম্মান করতে হয়। কবির বিক্রান্ত আর তার ভাইকে নিয়ে পুলিশ স্টেশনে এলো এবং তাদের দুজনকে লকআপে পুরে দিল। মেয়েদেরকে ডিস্টার্ব এবং পুলিশের লোকেদের অপমান করার জন্য তোমাদের দুজনকে অনেক দিনের জন্য জেলে পুরেই ছাড়বো। কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব তোমাদেরকে। একবার এই কথাটা আমার বাবার কানে পৌঁছতে দে। ওর সামনে দেশের পিএমও মাথা নামিয়ে কথা বলে। ও তোদের কাউকেই ছাড়বে না। পুলিশ স্টেশনে সবাই ভয় পেয়েছিল, কারণ কবির বিপজ্জনক লোকেদের এগেনস্টে অ্যাকশন নিয়েছিল। স্টেশন হেড মঞ্জিত বলল, কবির, দেখো এখনো সময় আছে। চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নাও। যদি তোমার কাছে উপযুক্ত প্রমাণ না থাকে তাহলে বিক্রান্তের বাবা আমাদের কাউকে ছাড়বে না। মঞ্জিত স্যার, এই গুন্ডাদেরকে নিয়ে সবাই ভয় পাচ্ছে কেন? এরা তো সাধারণ গুন্ডা, আর এই গুন্ডার বাবাও তো একজন গুন্ডাই। আমরা তো পুলিশ, আমাদের ভয় পাওয়া উচিত নয়। স্যার, কবির ঠিকই বলেছে। যদি আমরাই গুন্ডাদেরকে ভয় পাই তাহলে পাবলিকরা কি করে সেফ থাকবে? প্রিয়াঙ্কা কবিরের সাহস থেকে খুব ইমপ্রেসড হয়ে গেছিল এবং ও কবিরকে সাপোর্ট করছিল। তখনই নিখিল বলল, তোমরা জানো বিক্রান্তের বাবা আসলে কে? যিনি আমাদের স্টেটের সিএম, তার সিএম হওয়ার জন্য যত টাকা লেগেছে সব বিক্রান্তের বাবাই দিয়েছেন। যদি ব্যাপারটা আরো বেশি গড়ায় তাহলে আমাদের মধ্যে কেউ এখানে বাঁচবে না। হতে পারে
যে আমাদের মধ্যে কারোর চাকরি বাঁচলো না। সবাইকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হতে পারে। স্যার, আমরা যদি এইভাবে ভয় পেয়ে থাকি তাহলে সাধারণ মানুষ কি করবে? ওরাই আমাকে বিরক্ত করেছে। দাদা, তুমি ওদেরকে বলো যেন বাবাকে কল করে। বাবা যদি একবার এখানে আসে তাহলে ওদের সবার প্যান্ট ভিজে যাবে। কল করার কোনো দরকার নেই, ওনার কাছে খবর পৌঁছে গেছে, আর যে কোনো মুহূর্তে বাবা এখানে পৌঁছবে। কি? তো উনি এক্ষুনি আসবেন? তার মানে এই কবিরের জন্য আমাদের সবার সর্বনাশ হয়ে যাবে। বিক্রান্তের বাবার আসার খবর শুনে নিখিল ভয়ে কাঁপছিল। সে আবার মনজিৎ সিংকে বলতে লাগলো, স্যার, প্রিয়াঙ্কা তো ব্যাপারটা বুঝেই উঠতে পারছে না। আর এই কবির এখানে নতুন এসেছে একেবারে। ওরা কি করে জানবে যে বিক্রমের বাবা কতটা ভয়ঙ্কর? কিন্তু আপনি তো সব বোঝেন, গতবারের ঘটনা ভুলে গেলেন নাকি আপনি? আমার খুব ভালো করে মনে আছে, গতবারে যে পুলিশ অফিসার বিক্রান্ত আর ওর ভাইয়ের দিকে আঙুল তুলেছিল, আগে তো ওই পুলিশের লোকটা সেই মুহূর্তেই সাসপেন্ড হলো, আর ঠিক তারপরেই ওকে উলঙ্গ করে বাজারে ঘোরানো হয়েছিল। এইবারে আর উলঙ্গ করে ঘোরাবো না, এইবার এই কবিরকে কেটে টুকরো টুকরো করে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেব, যাতে পুরো দিল্লি আমাদের ভয় পায়। ঠিক ওই সময় বিক্রান্তের বাবা পুলিশ স্টেশনে পৌঁছলো। কোন শুয়োরটা খোঁয়ার থেকে বেরিয়ে এসেছে আর আমার ছেলেদের লকআপে ঢুকিয়েছে? স্যার, আমাদের মধ্যে কেউ কিচ্ছু করেনি। এই যে নতুন হাবিলদারটা এসেছে, কবির শেখাওয়াত, ওই আপনার ছেলেকে ভেতরে পাঠিয়েছে। আমাদের কিছু করবেন না স্যার। কে কবির শেখাওয়াত? হ্যাঁ, আমি ওদের জেলে ঢুকিয়েছি, আর আমি ওদেরকে ভালো করে শিক্ষাও দিয়েছি। কবির স্যার, আপনি এই সাধারণ হাবিলদার হয়ে কেন ঘুরে বেড়াচ্ছেন? স্যার, আমি আপনার পা ধরে আমার ছেলের তরফ থেকে ক্ষমা চাইছি স্যার। ওরা জানতো না যে আপনি কে। কিন্তু বাবা, আপনি এরকম সাধারণ একটা হাবিলদারের পা ধরে কেন পিড়াপিড়ি করছেন? কিন্তু এত বড় গুন্ডারা কবিরকে কেন এত ভয় পেত? আর বিস্ফোরণের কথাও কবির আগে কি করে জানতে পেরেছিল? আসলে কে এই কবির শেখাওয়াত? সবকিছু জানা যাবে শুধু একটা জায়গাতেই। পরবর্তী কাহিনী জানার জন্য দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর সিক্রেট ফৌজির সমস্ত এপিসোডগুলো শোনার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।